আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবরার মাহির জাহিন, রাজশাহী মেডিকেল কলেজ। আমার সেশন 24-25। আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে বোটানি 11 নম্বর চ্যাপ্টার। বোটানি চ্যাপ্টার 11। বোটানি 11 নম্বর চ্যাপ্টার মূলত জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি নিয়ে। বায়োটেকনোলজি এখন যদি পুরাটা ওভারভিউ করি এই চ্যাপ্টারে, সেক্ষেত্রে যারা এইচএসসি ব্যাচ আছো, তোমাদের এইচএসসি-তে এখান থেকে একটা সিকিউ মাস্ট কমন। এখান থেকে একটা সিকিউ প্রায় প্রতিবারই দেয়, অ্যান্ড এবারও আসার চান্স অনেক বেশি। বায়োটেকনোলজিতে মূলত মূল পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে টিস্যু কালচার আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেন্ট ডিএনএ। টিস্যু কালচার থেকে মূলত দুই টাইপের কোশ্চেন আসে, একটা হচ্ছে টিস্যু কালচারের ধাপসমূহ এবং টিস্যু কালচারের গুরুত্ব বা ভূমিকা। টিস্যু কালচারের যেটা ধাপসমূহ এটা সাধারণত গ নাম্বারের জন্য আসে, এবং টিস্যু কালচারের যেটা গুরুত্ব বা ভূমিকা এটা ঘ নাম্বারের জন্য আসে। তো আজকে আমাদের আলোচনার মেইন টপিক হচ্ছে টিস্যু কালচারের ধাপসমূহ। এখান থেকে 3 নম্বরের একটা কোশ্চেন আছে যেটা গ। আজকে আমরা এটা টিস্যু কালচার পার্ট 1 হিসেবে এটা আলোচনা করব, এবং টিস্যু কালচার পার্ট 2 হিসেবে টিস্যু কালচারের গুরুত্ব এবং ভূমিকা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমাদের টিস্যু কালচার শুরুর আগে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেগুলো জানা দরকার, এবং এগুলো থেকে এমসিকিউ আসে। যেমন চ্যাপ্টারের শুরুতেই তোমরা বই খুলে দেখো, চ্যাপ্টারের শুরুতে দেখবে যে হাঙ্গেরীয় কৃষি বিজ্ঞানী কার্ল এরিকি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন, অর্থাৎ বায়োটেকনোলজি শব্দের জনক কার্ল এরিকি। এখান থেকে একটা এমসিকিউ পাবা। তারপর দ্বিতীয় টপিক যদি আমরা দেখি যে জীব প্রযুক্তির পরিধি, অর্থাৎ জীব প্রযুক্তি এর প্রয়োগ কোন কোন ক্ষেত্রে আছে সেগুলো আমাদের জানতে হবে। 3টা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ব্লু বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি এবং রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি। আমরা কিভাবে মনে রাখবো? যেটা ব্লু বায়োটেকনোলজি, এখানে মূলত জলীয় এবং সামুদ্রিক ক্ষেত্রে যে সকল বায়োটেকনোলজির প্রয়োগ আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ ব্লু বায়োটেকনোলজি সেটা সামুদ্রিক ক্ষেত্রে। সামুদ্রিক ক্ষেত্রে এটা মনে কিভাবে রাখবো? সমুদ্রের পানির রং নীল, সেক্ষেত্রে নীল ব্লু। আমরা মনে রাখবো ব্লু বায়োটেকনোলজি, তাহলে সমুদ্রের পানির নীল, নীল দিয়ে ব্লু বায়োটেকনোলজি। এখানে সামুদ্রিক বিষয় নিয়ে আলোচনা করেছে, সামুদ্রিক ক্ষেত্রে প্রয়োগ। তারপর গ্রিন বায়োটেকনোলজি। গ্রিন বায়োটেকনোলজি মূলত কৃষিক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে কৃষিক্ষেত্রে যে সকল বায়োটেকনোলজির প্রয়োগ আছে সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। তো গ্রিন কিভাবে মনে রাখবো? কৃষিক্ষেত্র। আমরা যদি কৃষিক্ষেত্র নিয়ে ভাবতে যাই সেক্ষেত্রে প্রথমে খেয়াল করবে যে কৃষি যে মাঠ আছে সেখানকার যে ফসলের রং সবুজ হয়, আবার যে গাছপালা সেগুলো, গাছপালার পাতা সেগুলো সবুজ রঙের হয়, এগুলো সবুজ গ্রিন। এবং গ্রিন বায়োটেকনোলজি এটা হচ্ছে কৃষিক্ষেত্র। অ্যান্ড রেড লাস্ট, যেটা হচ্ছে রেড ও হোয়াইট বায়োটেকনোলজি। এটা মূলত চিকিৎসা ক্ষেত্রে এটার প্রয়োগ আছে। এটা কিভাবে মনে রাখবো? রেড আমাদের রক্তের রং লাল, সেক্ষেত্রে লাল, রেড এবং হোয়াইট, ডাক্তাররা সাদা কালারের অ্যাপ্রন পরে থাকে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে চিকিৎসা ক্ষেত্রে তাহলে রক্ত এবং অ্যাপ্রন এই দুইটা মিলে চিকিৎসা ক্ষেত্র আছে, এই দুইটা চিকিৎসা ক্ষেত্রে এই দুইটা জিনিস, তাহলে রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজিতে মনে রাখবো চিকিৎসা ক্ষেত্র। চিকিৎসা ক্ষেত্র। তাহলে কার্ল এরিকি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন, এবং জীব প্রযুক্তির যে 3টা পরিধি ব্লু বায়োটেকনোলজিতে সামুদ্রিক ক্ষেত্র, গ্রিন বায়োটেকনোলজি কৃষিক্ষেত্র এবং রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি চিকিৎসা ক্ষেত্র। এর পরের যদি টপিকে আমরা যাই সেক্ষেত্রে এই জীব প্রযুক্তি পরিধির পর মূলত জীব প্রযুক্তি কি এবং জীব প্রযুক্তির যে সকল ক্ষেত্র আছে অর্থাৎ গুরুত্ব সে নিয়ে বইয়ে লেখা আছে। তো জীব প্রযুক্তি কি এটা সংজ্ঞা হিসেবে সিকিউতে ক নম্বরে আসতেও পারে, এবং জীব প্রযুক্তির যে গুরুত্ব এটা যে হেডলাইন গুলো আছে, অর্থাৎ জিন থেরাপিতে প্রয়োগ আছে, চিকিৎসা ক্ষেত্র, শিল্পক্ষেত্র, কৃষিক্ষেত্র, তারপর ধাতু নিষ্কাশন সম্ভবত আবুল হাসান স্যারের বইয়ে নাই, এটা আরেকটা পয়েন্ট এক্সট্রা। তো এগুলা একবার জাস্ট হেডলাইন গুলো রিডিং করবা। তারপর আজকে আমাদের মেইন টপিক টিস্যু কালচার। টিস্যু কালচার নিয়ে যদি কথা বলি তাহলে আমরা জানি টিস্যু কি। টিস্যু মূলত কোষ দিয়ে গঠিত। তাহলে কোষ কি? আমাদের জীবদেহ গঠনের ক্ষুদ্রতম এবং কার্যকরী একক হচ্ছে কোষ। এখন কতগুলো কোষ, এদের উৎপত্তি স্থল
এবং কাজ ও কাজ। তাহলে কতগুলা টিস্যু, কয়েকটা টিস্যু, এদের যখন উৎপত্তি স্থল এবং কাজ একই রকম হবে তখন ওই কোষগুচ্ছটাকে আমরা বলবো টিস্যু। অর্থাৎ যদি আমরা বিবেচনা করি যে হাতে যে সকল কোষ আছে এই কোষগুলা একই রকম কাজ করে এবং উৎপত্তি স্থল একই, তাহলে এই পুরা কোষ যে গুচ্ছ সেটাকে আমরা বলবো টিস্যু। তাহলে এটা গেল টিস্যু। তারপর কালচার। কালচার অর্থ আমরা জানি আবাদ করা। তাহলে টিস্যু কালচারটা কি হলো? টিস্যু আবাদ করছি, অর্থাৎ আমরা একটা যে ছোট টিস্যু, এই টিস্যুকে কাজে লাগিয়ে অনেকগুলো গাছ তৈরি করবো, অনুচারা তৈরি করব। যদি বলি, এটা ধরো, এটা একটা টিস্যু, সাপোজ এটা একটা টিস্যু। এই টিস্যু থেকে যখন তুমি একটা গাছ তৈরি করবা, এই গাছ তৈরি হলো, একটা টিস্যু থেকে একটা গাছ তৈরি হলো, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো টিস্যু কালচার। টিস্যু কালচারের প্রয়োগ মূলত করা হয় যে ধরো তোমার চাপায়ের আম অনেক বেশি ফেমাস, সেক্ষেত্রে তুমি একটা গাছের আম খেয়েছো, তোমার আমটা খেতে খুব সুস্বাদু লেগেছে, এখন তুমি চাচ্ছ যে সেই আম গাছটা তুমি তোমার বাসার পাশে যে লাগাবা। তখন গাছটা পুরা তুলে নিয়ে যেতে আর বাসার পাশে লাগাতে পারবে না, সেক্ষেত্রে কি করতে হবে? এই একটা গাছ, এটা একটা মাতৃ উদ্ভিদ, এই গাছের আম তোমার ভালো লেগেছে খেতে, এখন এই গাছ থেকে একটা টিস্যু নিলাম, এই টিস্যুকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ টিস্যু কালচারের মাধ্যমে অনেকগুলো চারা তৈরি করলাম, অনেকগুলো চারা তৈরি হলো। এখন এই চারা তৈরি হলো, এই চারা তৈরি যে প্রক্রিয়া সেইটাকে আমরা বলবো টিস্যু কালচার। এই চারা তখন তোমার বাসার পাশে লাগিয়ে দিলাম, সেখান থেকে তৈরি হবে গাছ, এবং তুমি এই গাছের যে বৈশিষ্ট্য, এই সেম বৈশিষ্ট্য এই গাছে থাকবে। তাহলে বুঝতে পারলাম এইটা হচ্ছে টিস্যু কালচারের একটা ধারণা। এখন যদি আমরা টিস্যু কালচারের সংজ্ঞার প্রতি যাই, সেক্ষেত্রে দেখব যে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অংশ কি কি হতে পারে? কক্ষমুকুল, পার্শ্বমুকুল, কচি পাতা, পাপড়ি। এগুলো সাধারণত নেওয়া হয় কারণ এগুলো দ্রুত বিভাজিত হতে পারে এবং এদের বিভাজন তো অনেক দ্রুত হয় এবং বৃদ্ধি অনেক দ্রুত পেতে থাকে। তাহলে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অংশ হতে একটা টিস্যু নিয়ে সেটাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি দিলা এবং জীবাণুমুক্ত করবা। প্রথমে জীবাণুমুক্ত করে সেটাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি দিয়ে সেখান থেকে অনেকগুলো চারা তৈরির যে প্রক্রিয়া সেটাকে আমরা বলবো টিস্যু কালচার। তাহলে এই সংজ্ঞাটা এখানে দেওয়া আছে যে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অংশ, শীর্ষমুকুল, পার্শ্বমুকুল, কচি পাতা, পাপড়ি, ওদের টিস্যু নিয়ে তা জীবাণুমুক্ত করে পুষ্টি সরবরাহ করে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে সেই টিস্যু হতে অনেকগুলো চারা তৈরির প্রক্রিয়াকে আমরা টিস্যু কালচার বলবো। মূলত যে ধারণাটা আমি দিলাম যে ওই যে গাছের আম মিষ্টি লাগছে সেই গাছ থেকে একটা টিস্যু নিলাম, সেটাকে জীবাণুমুক্ত করলাম, তারপর সেইটাকে তখন প্রয়োজনীয় পরিমাণে পুষ্টি দিলা, সেখান থেকে চারা তৈরি হলো। এই যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলবো টিস্যু কালচার। একটা ধারণাটা নিয়ে রাখো তাহলে পুরো সংজ্ঞাটাই লিখতে পারবা। সংজ্ঞাটা, এবং এই সংজ্ঞাটা ক নাম্বারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আসলে ক নাম্বারে আসতেও পারে সিকিউ, এইচএসসি যারা 25 ব্যাচ আছো তাদের জন্য আসতে পারে। আর তারপরে আরেকটা এমসিকিউ দেখবা যে টিস্যু কালচারের জনককে? গটলিব হেভারল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয়। টিস্যু কালচার থেকে মূলত এই দুইটা কোয়েশ্চেন পাবা, একটা এটা ক এর জন্য আর এটা এমসিকিউ হিসেবে, বা এটা ক নাম্বারের জন্য আসতে পারে। এরপরে কয়েকটা ওয়ার্ড আছে, টটিপটেন্সি এবং মাইক্রোপ্রোপাগেশন। টটিপটেন্সি সর্বপ্রথম বিজ্ঞানী মর্গান বিজ্ঞানী মর্গান সর্বপ্রথম টটিপটেন্সি সম্পর্কে ধারণা দেন। টটিপটেন্সি জিনিসটা কি? প্রত্যেক সজীব উদ্ভিদ কোষেরই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা আছে। অর্থাৎ এই একটা উদ্ভিদ কোষ, সাপোজ এটা একটা উদ্ভিদ কোষ, এই কোষটার একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা আছে। অর্থাৎ এই কোষটাই আস্তে আস্তে যখন ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তখন এটা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হবে। অর্থাৎ সকল প্রকার কোষ গঠন করছে, একটা কোষ থেকে উদ্ভিদের সম্পূর্ণ কোষ তৈরি হচ্ছে। এই যে ক্ষমতাটা, এটাকে আমরা বলবো টটিপটেন্সি। টটিপটেন্সি হাইড্রাতেও কিন্তু তোমরা দেখেছো।
তাহলে কি মনে রাখবো যে টটিপটেন্সি সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানী মর্গান বলেন, এবং টটিপটেন্সি জিনিসটা কি, প্রত্যেক সজীব উদ্ভিদ কোষেরই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা রয়েছে। এই ক্ষমতাকে আমরা বলবো টটিপটেন্সি। আর পরের আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। মাইক্রো অর্থ কি? মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র, আর প্রপাগেশন অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, ছড়িয়ে যাওয়া বা উৎপাদন হওয়া। এখানে মাইক্রো প্রপাগেশন অর্থ কি, যে উদ্ভিদের একটা ক্ষুদ্র অংশ অর্থাৎ একটা ক্ষুদ্র টিস্যু বা একটা কোষ, এই টিস্যুটাকে বা কাজে লাগিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ পাচ্ছি। সেম, এই একটা ক্ষুদ্র অংশকে কাজে লাগিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ পাচ্ছি, তাহলে এটাকে আমরা বলবো মাইক্রো প্রপাগেশন। ঠিক আছে, তাহলে ক্ষুদ্র টিস্যুকে কাজে লাগিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ পাচ্ছি, এটা মাইক্রো প্রপাগেশন। এই সেম জিনিসটা কিন্তু টিস্যু কালচারে ঘটছে, একটা টিস্যুকে কাজে লাগিয়ে তুমি অনেকগুলো চারা বা একটা উদ্ভিদ তৈরি হচ্ছে, অনেকগুলো উদ্ভিদ তৈরি হচ্ছে। তাহলে মাইক্রো প্রপাগেশন এটা টিস্যু কালচারেরই আরেক নাম, বা টিস্যু কালচারের মধ্যেও এই প্রক্রিয়াটা বিদ্যমান, মানে টিস্যু কালচারের এই প্রক্রিয়াটা। তাহলে মাইক্রো প্রপাগেশন টিস্যু কালচারের প্রক্রিয়া। আরেকটা ওয়ার্ড দেখবা তোমরা, যে টিস্যু কালচার থেকে ক্লোনিং প্রযুক্তি। ক্লোনিং প্রযুক্তি, এটাকে ক্লোনিং প্রযুক্তি আমরা কেন বলছি? আগের স্লাইডে যদি দেখি, বললাম না যে এই একটা চাপায়ের আম গাছটা, এখানকার আম খুব ভালো লেগেছে, এখান থেকে চারা তৈরি হলো, সেই চারাটা যে তখন তোমার বাসার পাশে লাগালাম, সেখান থেকে একটা উদ্ভিদ তৈরি হলো। তাহলে এই উদ্ভিদের বৈশিষ্ট্য আর এই উদ্ভিদের বৈশিষ্ট্য কিন্তু সেম, অর্থাৎ মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য আর যে চারা তুমি লাগাইছো সেটার বৈশিষ্ট্য সেম। তাহলে এইটার ক্লোন এইটা, সেক্ষেত্রে আমরা এই যেটা প্রযুক্তি সেটাকে আমরা বলবো ক্লোনিং প্রযুক্তি। তাহলে টিস্যু কালচারের মাধ্যমে একটা ক্লোন তৈরি হচ্ছে, তাহলে টিস্যু কালচারের আরেক নাম হচ্ছে ক্লোনিং প্রযুক্তি, আবার টিস্যু কালচারের আরেক নাম মাইক্রো প্রপাগেশন। এই দুইটা নাম, ঠিক আছে। আবার টটিপটেন্সিও কিন্তু টিস্যু কালচারের মধ্যেই আসে, কারণ একটা সজীব উদ্ভিদ কোষ যখন একটা উদ্ভিদে পরিণত হবে, তো সেই ক্ষমতাটাকে আমরা বলবো টটিপটেন্সি। একটা টিস্যু থেকেই কিন্তু একটা উদ্ভিদ তৈরি হচ্ছে, তাহলে এই ক্ষমতাটা রয়েছে। এরপর আমরা দুইটা ওয়ার্ড পাবো, সেটা হচ্ছে ইনভিট্রো এন্ড ইন ভিভো। ইনভিট্রো, ইনভিট্রো, ইন অর্থ হচ্ছে ভেতরে, ভিট্রো অর্থ হচ্ছে কাঁচ। এখন ইনভিট্রো পদ্ধতি টিস্যু কালচারেরই আরেকটা নাম। টিস্যু কালচার মধ্যে মূলত যে পদ্ধতি সেটা হচ্ছে ইনভিট্রো পদ্ধতি। কেন? কারণ যে টিস্যুটা নেওয়া হয়, এটা যে একটা মিডিয়াম দরকার, এর বৃদ্ধি পাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ দরকার, সেই পরিবেশটা হচ্ছে কাচের ভিতরে তৈরি করা হয়, অর্থাৎ কালচার মিডিয়াম যেটা, ওটা কাচের ভিতরে তৈরি করা হয়। এই জন্য টিস্যু কালচারের পদ্ধতি এটা হচ্ছে একটা ইনভিট্রো পদ্ধতি, অর্থাৎ কাচের ভিতরে মানে কোষের বাইরে, কোষের বাইরে। তাহলে গেল। আর ইন ভিভো যেটা আছে, ইন ভিভো হতো, ইন অর্থ তো ভিতরে, ভিভো এটা কোষের ভিতরে। ইন ভিভো হতো কোষের ভিতরে, অ্যান্ড ইন ভিট্রো হতো কাচের ভিতরে, অর্থাৎ কোষের বাইরে। এই যে মাইক্রোপ্রোপাগেশন, ক্লোনিং প্রযুক্তি, ইন ভিট্রো পদ্ধতি, এগুলো সবই প্রায় টিস্যু কালচারেরই মধ্যে অংশ। গেল। এখন একটা ওয়ার্ড দেখবা তোমরা, এক্সপ্লান্ট। এক্স অর্থ কি? বাইরে বা কেটে নেওয়া, এটা কেটে নেওয়া অংশ। এক্সপ্লান্ট, যে টিস্যুটা আমরা কেটে নিই, মাতৃ উদ্ভিদ থেকে যে টিস্যুটুকু আমরা কেটে নিই, সেটাকে আমরা বলবো এক্সপ্লান্ট। কিভাবে? প্লান্ট মানে অর্থ হচ্ছে উদ্ভিদ, এক্স অর্থ কেটে নেওয়া বা বাইরের। তাহলে মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটুকু আমরা কেটে নিই, সেটাকে আমরা বলবো, যে মাতৃ উদ্ভিদ থেকে যে টিস্যুটুকু আমরা কেটে নিই, সেটাকে আমরা বলবো এক্সপ্লান্ট। শেষ। তারপর আরেকটা ওয়ার্ড আছে, প্লান্টলেট। এখানে দেখতে পাচ্ছ কিনা? প্লান্টলেট, প্লান্টলেট, প্লান্ট অর্থ হচ্ছে উদ্ভিদ, আর প্লান্টলেট অর্থ হচ্ছে অনুচারা। অনুচারা, এই একটা টিস্যু, এই টিস্যুর আরেক নাম হচ্ছে কি পড়লাম? এক্সপ্লান্ট। এক্সপ্লান্ট কেন বলছি? কারণ এটা মাতৃ উদ্ভিদ থেকে আলাদা করা হয়েছে।
এই এক্সপ্ল্যান্ট থেকে যখন চারা তৈরি হচ্ছে, এই চারা তৈরি হলো, চারা তৈরি হলো, এই চারাটাকে আমরা বলবো প্লান্টলেট, অর্থাৎ ক্ষুদ্র উদ্ভিদের ক্ষুদ্র অংশ, এটাকে আমরা বলবো প্লান্টলেট। গেল। তারপর আমাদের মেন যে টপিক টিস্যু কালচারের ধাপসমূহ, এটা থেকে গ নম্বরে একটা কোশ্চেন পাবা, প্রায় মোটামুটি শিওর থাকতে পারো যে গ নম্বরে কোশ্চেন পাবা। যদি সিকিউ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে যে প্রথমে বললাম যে এই জীব প্রযুক্তি, এখান থেকে মূলত একটা সিকিউ কমন পাবা। টিস্যু কালচারের যে অংশটা, এখান থেকে ধাপসমূহ, এটা গ এর জন্য, আর ভূমিকা এটা ঘ এর জন্য। কিন্তু যতদূর আমি দেখেছি যে কোশ্চেন অ্যানালাইসিস করে, যে টিস্যু কালচারের ধাপসমূহ এবং গুরুত্ব, এটা দুইটাই গ ঘ হিসেবে একটা সিকিউর মধ্যে দেয় না। এখানে টিস্যু কালচারের যে ধাপসমূহ, এটা যদি গয়ে দেয়, সেক্ষেত্রে ঘ নাম্বার কোশ্চেন রিকম্বিনেন্ট ডিএনএ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই অংশটুকু থেকে ঘ নাম্বার দিয়ে দেয়। আবার ধরো ঘ নাম্বারে টিস্যু কালচারের গুরুত্ব বা ভূমিকা দিল, তখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে একটা ইনসুলিন তৈরির প্রক্রিয়াটা আছে, সেটা তখন গ এর মধ্যে দিয়ে দেয়। এটা মোটামুটি সিকিউ নিয়ে যদি কথা বলি, তাহলে আজকে যে টিস্যু কালচার নিয়ে কথা বলবো আমরা, টিস্যু কালচারের ধাপসমূহ, এটা মূলত টিস্যু কালচার পার্ট 1, এখানে ধাপসমূহ নিয়ে আমরা কথা বলবো, এবং টিস্যু কালচার পার্ট 2, সেখানে আমরা টিস্যু কালচারের যে গুরুত্ব সেটা নিয়ে কথা বলবো। তাহলে টিস্যু কালচারের ধাপসমূহ, এখন ইমাজিন করো যে প্রথমে বললাম যে তোমার একটা গাছের আম পছন্দ হয়েছে, সেই গাছের চাচ্ছ যে সেই গাছের সমগুণ বৈশিষ্ট্য সম্পন্ন একটা উদ্ভিদ তুমি তোমার বাসার পাশে লাগাবা। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, সেই যে উদ্ভিদটা তোমাকে নির্বাচন করতে হবে যে কোন উদ্ভিদের থেকে বৈশিষ্ট্যটা তুমি তোমার বাসার পাশে চাচ্ছ। তাহলে সেক্ষেত্রে মাতৃ উদ্ভিদ বা এক্সপ্ল্যান্ট নির্বাচন, অর্থাৎ মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটুকু বা টিস্যুটুকু আমরা নিয়ে নিই, কেটে নিই, সেই অংশটুকু হচ্ছে এক্সপ্ল্যান্ট। তাহলে সর্বপ্রথম মাতৃ উদ্ভিদ বা এক্সপ্ল্যান্ট নির্বাচন, তাহলে ওই টিস্যুটা আমাদের নির্বাচন করতে হবে যে মাতৃ উদ্ভিদ থেকে আমরা কোন টিস্যুটা নিব, সেটা আমাদের নির্বাচন করতে হবে। সাধারণত কাণ্ডের কক্ষমুকুল বা পার্শ্বমুকুল, কাণ্ডের কক্ষমুকুল বা পার্শ্বমুকুল এক্সপ্ল্যান্ট হিসেবে নির্বাচন করা হয়। দ্বিতীয়ত, যে আমরা টিস্যুটা নিলাম, এই টিস্যুটা বেড়ে ওঠার জন্য তো একটা পর্যাপ্ত পরিমাণে একটা প্রয়োজনীয় পরিবেশ দরকার। এই পরিবেশটাকে আমরা বলবো কালচার মিডিয়াম, অর্থাৎ কালচার, আবাদ মিডিয়াম অথবা মাধ্যম। তাহলে আবাদের জন্য যে মাধ্যমটা আমাদের প্রয়োজন, সেটাকে আমরা বলবো কালচার মিডিয়াম। এই কালচার মিডিয়ামটা মূলত একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, আমাদের বই যে ছবি দেওয়া আছে সেটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কালচার মিডিয়াম তৈরি করা হয়েছে। তাহলে কাচের ভিতরে, সেই জন্য টিস্যু কালচার পদ্ধতি এটা হচ্ছে ইন ভিট্রো পদ্ধতি। তাহলে কালচার মিডিয়াম প্রস্তুত। কালচার মিডিয়ামের জন্য আমাদের কি কি দরকার হবে, উদ্ভিদে বেড়ে ওঠার জন্য যে প্রয়োজনীয় পুষ্টি দরকার, প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রয়োজন, প্রয়োজনীয় পুষ্টি উপাদান হিসেবে কি থাকতে পারে, ভিটামিন, ভিটামিন দরকার। তারপর খাবারের জন্য আমাদের সুক্রোজ দরকার। সুক্রোজের একটা পার্সেন্টেজ দেওয়া আছে, সুক্রোজ 2 to 4% সুক্রোজ প্রয়োজন। এই পার্সেন্টেজটা মনে রাখতে হবে, 2 to 4% সুক্রোজ প্রয়োজন। তারপর ফাইটো হরমোন প্রয়োজন। ফাইটো হরমোন, হরমোন তো লাগে, কিন্তু ফাইটো হরমোন হচ্ছে উদ্ভিদের হরমোন। ফাইটো অর্থ হচ্ছে উদ্ভিদ, তাহলে উদ্ভিদের জন্য যে হরমোনটুকু লাগে, আমরা যে হরমোনটা লাগে সেটা হচ্ছে ফাইটো হরমোন। গেল। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পিএইচ। তুমি যে একটা কালচার মিডিয়াম তৈরি করবা, এটা পিএইচ কত হবে, পিএইচটা হবে 5.5 থেকে 5.8। তাহলে এই পিএইচ এর মধ্যে কালচার মিডিয়াম তৈরি করতে হবে, এবং উদ্ভিদে বেড়ে ওঠার জন্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান, ভিটামিন, ফাইটো হরমোন, সুক্রোজ, এই সকল উপাদান আমাদের থাকতে হবে কালচার মিডিয়ামের মধ্যে, যাতে টিস্যুটা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় এবং বেড়ে উঠতে পারে। এরপরে আমাদের যে ধাপ, সেটা হচ্ছে জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ। তুমি একটা টিস্যু নিলা, ওই টিস্যুটাকে যদি জীবাণুমুক্ত না করো, সেক্ষেত্রে টিস্যুটা যখন কালচার মিডিয়ামে দিবা, সেক্ষেত্রে টিস্যুটা তো বৃদ্ধি পেতে থাকবে, টিস্যুর মধ্যে যে সকল জীবাণু আছে, ভাইরাস আছে, সেগুলো বৃদ্ধি পেতে থাকবে।
তখন যে টিস্যু থেকে অনুচারা বা চারা পেলাম সেটা যখন তুমি লাগাবা, যে ফল পাবা, সেটাও তার মধ্যে কিন্তু ভাইরাস থাকবে। তাহলে টিস্যুটাকে আমরা জীবাণুমুক্ত করার জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ। তাহলে টিস্যুটাকে কালচার মিডিয়াম প্রতিস্থাপনের আগে আমাদেরকে জীবাণুমুক্ত করতে হবে। এই জীবাণুমুক্তকরণের যে যন্ত্র সেটাকে আমরা বলি অটোক্লেভ। অটোক্লেভ যন্ত্র মূলত চিকিৎসা ক্ষেত্রেও অটোক্লেভ ব্যবহার করা হয়। সার্জারিতে সাধারণত যে সকল ব্লেড বা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেগুলোকে জীবাণুমুক্ত করা হয়। এই অটোক্লেভের মধ্যে জীবাণুমুক্ত করা হয়, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টেম্পারেচারে রাখা হয়, যেমন তাপমাত্রা। অটোক্লেভ যন্ত্রের যে তাপমাত্রা সেটা হচ্ছে 121°C। তারপর সময় হচ্ছে 20 মিনিট। আর চাপ হচ্ছে 15 পাউন্ড বা PSI, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। তাহলে অটোক্লেভ যন্ত্রের মধ্যে এই তিনটা জিনিস, তাপমাত্রা 121°C, সময় 20 মিনিট এবং যে চাপ 15 পাউন্ড। টিস্যুটাকে অটোক্লেভ যন্ত্রের মধ্যে রেখে এই কয়েকটা জিনিস সেট করবা, তাহলে টিস্যুটা জীবাণুমুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের কালচার মিডিয়ামে প্রস্তুত, জীবাণুমুক্ত হয়ে গেছে টিস্যু। এখন আমাদের কি করতে হবে, টিস্যুটা জীবাণুমুক্ত সেই টিস্যুটাকে আমরা কালচার মিডিয়ামে স্থাপন করে দেবো। তাহলে টিস্যুটা পর্যাপ্ত পরিমাণে পুষ্টিও পাবে, আবার জীবাণুমুক্তও আছে। সেক্ষেত্রে যে টিস্যুটা, ধরো এই টিস্যু, একে কালচার মিডিয়ামের মধ্যে দেওয়া হয়েছে, মিডিয়ামের মধ্যে এটাকে দেওয়া হয়েছে। গেল, এটা কালচার মিডিয়াম, এর মধ্যে টিস্যুটা আছে। এখন এটা পুষ্টিও পাচ্ছে আবার জীবাণুমুক্ত। সেক্ষেত্রে এই টিস্যুটা চারিদিকে বৃদ্ধি পেতে থাকবে। এই টিস্যুটা চারিদিকে, এই টিস্যু এর চারিদিকে বৃদ্ধি পেতে থাকবে, দিয়ে একটা অবিন্যস্ত টিস্যুগুচ্ছ গঠন করবে। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাওয়ার পর এই টিস্যুগুচ্ছটা একটা অবিন্যস্ত টিস্যুগুচ্ছতে পরিণত হবে। এই অবিন্যস্ত টিস্যুগুচ্ছটাকে আমরা বলবো ক্যালাস। গেল, তাহলে ক্যালাস সৃষ্টির জন্য আমাদের কয়েকটা পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে কি, বৈদ্যুতিক আলো। বৈদ্যুতিক আলো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হওয়া লাগবে। কত? 1000 থেকে 3000 লাক্স, বা 3000 থেকে 5000 লাক্স। এটার মধ্যে আমাদেরকে বৈদ্যুতিক আলোটা রাখতে হবে। তারপর যদি বলি সেক্ষেত্রে তাপমাত্রা, এই ক্যালাস সৃষ্টির জন্য একটা তাপমাত্রা প্রয়োজন। তাপমাত্রাটা হচ্ছে 17 থেকে 20°C। তাপমাত্রাটা 17 থেকে 20°C। গেল, তারপরে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কত হবে? 70 থেকে 75%। তাহলে ক্যালাস তৈরির জন্য আমাদের কি পদক্ষেপ নিতে হবে? বৈদ্যুতিক আলো 1000 থেকে 3000 লাক্স, এটা আবার লাক্স সাবান না কিন্তু। তাপমাত্রা হবে 17 থেকে 20°C, এবং আপেক্ষিক আর্দ্রতা এটা হবে 70 থেকে 75%। তাহলে টেম্পারেচার কিন্তু আমরা দুইটা পড়লাম, কি কি? একটা হচ্ছে অটোক্লেভের মধ্যে পড়লাম, অটোক্লেভে জীবাণুমুক্তকরণের জন্য টেম্পারেচার 121°C লাগবে। আর ক্যালাস তৈরির জন্য তাপমাত্রা 17 থেকে 20°C, এটা যাতে মিক্স না হয়। তাহলে এখন আমাদের যে টিস্যু সেটাকে আমরা জীবাণুমুক্ত করেছি, কালচার মিডিয়ামে দিয়েছি, কালচার মিডিয়ামে ওখানে ক্যালাস তৈরি হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেয়েছে, চারিদিকে বৃদ্ধি পেয়েছে, অবিন্যস্ত টিস্যু হচ্ছে, সেটা হচ্ছে ক্যালাস সৃষ্টি হয়েছে। এখন আমাদের পদক্ষেপ কি, যে যে ক্যালাসটা আছে এটাকে মূলত মূল উৎপাদক মাধ্যমে স্থাপন করতে হবে এবং চারা উৎপাদন হবে। তাহলে মূল উৎপাদন মাধ্যমে স্থাপন এবং চারা সৃষ্টি, যে চারাটা সৃষ্টি হবে সেই চারাটা টবে প্রতিস্থাপন করতে হবে আমাদের। চারাটা টবে প্রতিস্থাপন করতে হবে। সেই চারাটা যখন বৃদ্ধি পাবে তখন টব হতে প্রাকৃতিক পরিবেশে স্থাপন। গেল, তাহলে এই যে 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্ট টিস্যু কালচারের ধাপসমূহ। তাহলে শুরু থেকে একবার যদি দেখি টিস্যু কালচারের ধাপসমূহ,
তাহলে আমাদের যদি টিস্যু কালচার করতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম জাস্ট ইমাজিন করো একটা টিস্যু নিলাম, ঠিক আছে? এই উদ্ভিদের আম খুব ভালো লাগছে তোমার, তাহলে ওই উদ্ভিদ থেকে একটা টিস্যু নিলাম। টিস্যুটা যাতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি নিয়ে বেড়ে উঠতে পারে, সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে? কালচার মিডিয়াম তৈরি করতে হবে। এখন যে কালচার মিডিয়াম তৈরি তো হয়ে গেছে, এখন যে টিস্যু এটা যদি জীবাণুযুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু হবে না, টিস্যুটাকে প্রথমে জীবাণুমুক্ত করতে হবে। তাহলে অটোক্লেভ যন্ত্রের মধ্যে আমরা 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 20 মিনিট এবং 15 পাউন্ড চাপে আমরা সেই টিস্যুটাকে অটোক্লেভ যন্ত্রের মধ্যে রাখবো, তাহলে জীবাণুমুক্ত হয়ে গেল। যে কালচার মিডিয়াম আমরা কিভাবে প্রস্তুত করব? কালচার মিডিয়ামে যেন পর্যাপ্ত পরিমাণে সকল পুষ্টি উপাদান থাকে, যেমন ভিটামিন, ফাইটো হরমোন, উদ্ভিদের জন্য ফাইটো হরমোন, তারপর হচ্ছে গিয়ে সুক্রোজ, 2 থেকে 4% সুক্রোজ প্রয়োজন। যে পিএইচ হচ্ছে 5.5 থেকে 5.8, একে একটা উপাদান মাস্ট লাগবে। ভিটামিন, তারপরে হচ্ছে আমাদের নির্বীজকরণ বা জীবাণুমুক্তকরণ, এটা অটোক্লেভ যন্ত্রের মধ্যে। তাহলে আমাদের যে টিস্যু সেটা হচ্ছে জীবাণুমুক্ত হয়ে গেছে, আবার কালচার মিডিয়ামে দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে কালচার মিডিয়ামে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেল, পুষ্টি থেকে ক্যালাস তৈরি করবে। তাহলে ক্যালাস তৈরির জন্য আমাদের কি পদক্ষেপ নিতে হবে? বৈদ্যুতিক আলো 1000 থেকে 3000 লাক্স বা 3000 থেকে 5000 লাক্স। তারপর তাপমাত্রা হচ্ছে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70 থেকে 75%। ক্যালাস সৃষ্টি হয়ে গেল। এখন আমরা সেটাকে মূল উৎপাদন মাধ্যমে স্থাপন করবো এবং চারা সৃষ্টি হবে। চারাটাকে আমরা টবে স্থাপন করব এবং টব থেকে প্রাকৃতিক পরিবেশে স্থাপন করব। এই গেল পয়েন্ট, যে 8টা পয়েন্ট আমরা পড়েছি, এই 8টা পয়েন্টেরই চিত্র আমাদের বইয়ে দেওয়া আছে। এবং দেখো যে এটা একটা গাছ, মাতৃ উদ্ভিদ। এটা মাতৃ উদ্ভিদ থেকে যে টিস্যুটুকু নিলা, এই টিস্যুটা হচ্ছে এক্সপ্লান্ট, অর্থাৎ মাতৃ উদ্ভিদ থেকে কেটে নেওয়া হয়েছে। তাহলে এক্সপ্লান্ট এটাকে যে কালচার মিডিয়ামে আমাদের দিতে হবে। তা দেওয়ার আগে আমাদেরকে আগে জীবাণুমুক্ত করতে হবে। তাহলে জীবাণুমুক্ত করে কালচার মিডিয়ামে স্থাপন করলাম, সেখানে ক্যালাস তৈরি হলো। এই ক্যালাসটা দেখো চারদিকে বৃদ্ধি পেয়েছে, একটা অবিন্যস্ত আকৃতি ধারণ করেছে, সেই জন্য আমরা এটাকে বলবো ক্যালাস। ক্যালাস থেকে ছোট ছোট চারা তৈরি হবে। এই চারাটা আমরা পৃথক মাধ্যমে স্থাপন করব, মূল উৎপাদন মাধ্যমে স্থাপন করব। সেই মূল সৃষ্টি হবে এবং মূল সৃষ্টি হবে তখন সেই চারাটাকে আমরা টবে স্থাপন করব এবং টব থেকে প্রাকৃতিক পরিবেশে স্থাপন করব। শেষ। আর পুরো প্রক্রিয়াটা দেখো, যে মিডিয়াম, এই মিডিয়ামটা কিন্তু এই ছিপি লাগিয়ে একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে সংগঠিত হচ্ছে। তাহলে কাচের ভেতরে, এই জন্য এই পদ্ধতিটা হচ্ছে কি ইন ভিট্রো পদ্ধতি। শেষ। তাহলে টিস্যু কালচারের যে সকল ধাপ সমূহ বললাম, এই ধাপগুলো পয়েন্টগুলো ঠিক করে লিখতে হবে। অবশ্যই পয়েন্ট আকারে লিখবা এবং নিচে মার্ক করে দিবা। এবং যে ধাপগুলোর মধ্যে যে সকল ইনফরমেশন গুলো আমি বললাম, এই কালচার মিডিয়ামের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, এই কয়েকটা জিনিস মাস্ট লিখতে হবে। তারপর জীবাণুমুক্ত করার জন্য অটোক্লেভ যন্ত্রের কথা, তাপমাত্রা, সময়, চাপ, এগুলো উল্লেখ করতে হবে। এবং এক্সপ্ল্যান্টটা থেকে ক্যালাস তৈরি হবে, এর জন্য যে বৈদ্যুতিক আলো, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, এগুলো মাস্ট লিখতে হবে। টিচার খেয়াল করবেন যে এই সকল ইনফরমেশন গুলা আছে কিনা। এই ইনফরমেশন গুলা যদি দেখে আর তুমি সুন্দর করে এই যে চিত্র আছে, এই চিত্রটুকু এঁকে দিবা, তাহলে 3-এর মধ্যে 3 দিতে বাধ্য। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা দেখা হবে টিস্যু কালচারের যে গুরুত্ব এবং ভূমিকা সেটা নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।